নমস্কার, আমি দেবপ্রিয়া। আজ আমরা চলে এসেছি ঋষিবাণী ইনস্টিটিউট অফ বেদিক অ্যাস্ট্রোলজিতে এবং আমরা পেয়ে গেছি আমাদের সকলের প্রিয় স্বনামধন্য অ্যাস্ট্রোলজার এবং ঋষিবাণী ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা আচার্য শান্তনু শাস্ত্রীকে। নমস্কার স্যার। নমস্কার সবাইকে। কেমন আছেন স্যার? ভালোই আছি, কিন্তু এই চারপাশে এত মানুষ তাদের সমস্যা নিয়ে আমাদের কাছে আসেন, এই সমস্যাগুলো শুনতে শুনতে যেন কেমন একটা ফ্রাস্ট্রেশন একটা চলে আসে যে এত টাফ মানুষের লাইফ হতে পারে, এটা ভাবতে গেলেও কেমন একটা লাগে। এবং এই শাস্ত্রের মধ্যে না এলে এই ব্যাপারটা তো উপলব্ধি করতে পারতাম না যে এত মানুষ এত প্রবলেমে রয়েছেন। তো সেই কারণে নিজের দিক থেকে যদি বলা হয় তাহলে আমি ভালো আছি, বেশ ভালো। কিন্তু এই পারিপার্শ্বিক বিষয় বা আমাদের সঙ্গে যারা কনসাল্ট করতে আসছেন তাদের বিষয়গুলো শুনবার পর একটু হলেও মনের মধ্যে একটা দুঃখ, কিছুটা হলেও হতাশা, এই সমস্ত তো রয়েছে। বর্তমানে যা পরিস্থিতি, চারিদিকে আমরা ভীষণ ডিপ্রেশনের মধ্যে দিয়ে অনেকেই যাচ্ছি। আর অ্যাস্ট্রোলজি এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং খুবই রহস্যময় বিষয়, এবং আমার মনে হয় আমার মতন অনেকেই অ্যাস্ট্রোলজির প্রতি ভীষণ রকমভাবে ইন্টারেস্টেড। তো স্যার, আপনার কি মনে হয় আপনি কেন এই সাবজেক্টটাকে চুজ করেছেন, বা এটার প্রতি আপনার কীরকম ইন্টারেস্ট? দেখো, এই সাবজেক্টটাকে অ্যাকচুয়ালি আমি চুজ করিনি, বেসিক্যালি সাবজেক্টটা আমায় চুজ করেছে। যেভাবে আমার এই সাবজেক্টে আসা, তো সেই ব্যাপারটা একটা সম্পূর্ণ গল্প। আগে তো আমি সম্পূর্ণ নাস্তিক ছিলাম। বিভিন্ন সময় এই সিটিভিএন বা আদার্স যে চ্যানেলগুলো রয়েছে সেই চ্যানেলে বিভিন্ন জ্যোতিষীরা তাদের বিভিন্ন রকম বক্তব্য পেশ করতেন, বেশ যাত্রাপালার মতন তাদের বক্তব্য। তো সেইগুলো আমরা বসে বসে, আমাদের এখানে একটা ঠেক ছিল, ঠেক মানে হচ্ছে একটা গ্রিলের কারখানা, সেখানে বসে ওইগুলো নিয়ে আমরা ডিসকাস করতাম। তো এই করতে করতে হঠাৎ করে একদিন আমার সঙ্গে পরিচয় হয় কলেজ অফ জ্যোতির্বিদ্যার অধ্যক্ষ সুনীল দাস মহাশয়ের সঙ্গে। ওনার কাছ থেকেই আমার জ্যোতিষ শিক্ষা। তো উনি আর কি আমাকে তখন বেশ কিছু প্রশ্ন করেন এবং আমাকে কনভিন্স করার চেষ্টা করেন, আর সত্যি সত্যি আমি কনভিন্সড হই ওনার কথায়। এবং কনভিন্সড হওয়ার পরে তারপরে আমি জ্যোতিষ কলেজে ভর্তি হই। তখন কলেজের ফিস ছিল মাসে 200 টাকা, আর অ্যাডমিশন ফিস ছিল 200 টাকা। তো সেখানে ক্লাস করতে করতে আস্তে আস্তে নিজের জীবনের ধারা পাল্টায়, বহু পরিবর্তন, বহু ঘটনাবহুল আমার জীবন, যার সঙ্গে প্রতিটা মুহূর্তে এই জ্যোতিষশাস্ত্র জড়িয়ে গেছে। এবং এখন নিজেকে আর এই শাস্ত্রকে আলাদা করতে পারি না। প্রত্যেকটা শ্বাসে, প্রত্যেকটা চিন্তায় যেন এই শাস্ত্র, নিজের অস্তিত্ব, আমার অস্তিত্বের উদ্দেশ্যটাই যেন মনে হয় সেটা হচ্ছে এই জ্যোতিষশাস্ত্র। এই শাস্ত্রর মধ্যে একটা বলে না, লতায় পাতায় জড়িয়ে যাওয়া, আষ্টে পিষ্টে জড়িয়ে যাওয়া, সেইভাবে যেন আমি জড়িয়ে গেছি। এখন আমার এই শাস্ত্র ছাড়া আমার অস্তিত্ব নেই, এরকম একটা ব্যাপার। আমি ছাড়া শাস্ত্রের অস্তিত্ব আছে, কিন্তু এই শাস্ত্র ছাড়া আমার কোনো অস্তিত্ব নেই, এরকম একটা সিচুয়েশনে আমি রয়েছি। তাহলে স্যার, এই যে জ্যোতিষশাস্ত্র, এটা ভীষণ একটা ভাস্ট বিষয়। ক্যালকুলেশন আছে এখানে, ম্যাথমেটিক্সের, এছাড়াও অনেক কিছু লুকিয়ে আছে। সূক্ষ্ম সূক্ষ্ম অনেক কিছু আছে। কনজাংশনের জন্য অনেক সময় চার্টের অনেক রকম পরিবর্তন হয়ে যায়। এছাড়া গ্রহগত বিচার, রাশির মিলন, এগুলো তো আমরা দেখেই থাকি। আপনার এই জ্যোতিষশাস্ত্র তো অনেক বড় বিষয়, এই বিষয়ের মধ্যে কোন পোর্শনটা আপনার সব থেকে বেশি পছন্দ? দেখো, আমাদের যে হিন্দু মাইথোলজি ওরিয়েন্টেড এই যে জ্যোতিষশাস্ত্র, যাকে আমরা বৈদিক জ্যোতিষ বা বেদাঙ্গ জ্যোতিষ যাই বলি না কেন, এই শাস্ত্রটা আমাদের পূর্বজন্মের কর্মা তাকে কিন্তু কন্ট্রোল করে। এবং আমার যে প্রারব্ধ, আমার অস্তিত্ব, আমার সঙ্গে আমার আত্মার পূর্ব জন্মের কানেক্টিভিটি, সেটা আমরা এই শাস্ত্রে কানেক্ট করতে পারি। এবং এই যে পূর্ব জন্মের ফলের কিছুটা অংশ দিয়ে আমাদের এই জন্মটা শুরু হচ্ছে, ফলে যে জন্ম বা যে অংশটা আমরা দেখতে পাচ্ছি না, সেই রহস্যময় অংশ, তার কিছুটা রিভিল করা যায়। তো আমার কাছে এই অংশটাই সবচেয়ে বেশি ইন্টারেস্টিং লাগে। আমরা বর্তমান, ভবিষ্যৎ ইত্যাদি সম্পর্কে আলোচনা করি, কিন্তু পাস্টের থেকেও বড় কথা, পাস্ট লাইফ সম্পর্কে আমরা জানবার একটা উৎস, সেটা এই শাস্ত্রের মধ্যে পেয়ে থাকি। জ্যোতিষশাস্ত্র বা জ্যোতিষের এই দিকটা আমাকে সবচেয়ে বেশি কনভিন্স করেছে। এবং এটাই আমি যদি বলি যে এই মুহূর্তে শাস্ত্রের কোন পার্টটা আমাকে সবচেয়ে বেশি অ্যাট্রাক্ট করে, তাহলে আমি নিঃসন্দেহে বলবো যে জ্যোতিষের এই পূর্বজন্ম বা প্রারব্ধ বা কর্মা, তার যে ফল, সেই বিষয়টাই হচ্ছে আমার কাছে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং। স্যার, তাহলে যদি আমাকে একটু এই বিষয়টা ক্লিয়ারলি একটু এক্সপ্লেন করেন।
দেখো, বিষয়টা আমি তোমাকে এক্সপ্লেন করি একটা ছোট্ট উদাহরণের মাধ্যমে। প্রথমে বিষয়টিকে আমরা একটু সিম্পলি বুঝে নিই। 12টা রাশি, 12টা ভাব, আর তার মধ্যে ঘুরে বেড়াচ্ছে আমাদের 9টা গ্রহ রয়েছে, আমাদের লগ্ন। এর মাধ্যমে আমাদের নিজেদের প্রেক্ষাপট, আমাদের জীবন এটা প্রবর্তিত হয়, আবর্তিত হয়। এই অবস্থায় কোনো হাউসে আমরা দেখতে পাই সেটা হচ্ছে আমাদের হাউস অফ অরিজিন, আমাদের উৎস, আমাদের জীবন সেখান থেকে শুরু হয়েছে। আবার কোনোভাবে আমরা আমাদের পূর্বজন্মের সঙ্গে কানেক্ট করতে পারি, আবার কোনোভাবে আমরা আমাদের পরবর্তী জন্মের সঙ্গে কানেক্ট করতে পারি। তো এখানে একটা ওয়ার্ড খুব জনপ্রিয়, তুমিও শুনেছ নিশ্চয়ই, সেই ওয়ার্ডটা হচ্ছে পিতৃদোষ। এই ওয়ার্ডটা এখন প্রচুর মানুষ এই সম্পর্কে জানতে চাইছেন। মানুষের মানসিক বিকাশ, বিস্তার এটা ক্রমাগত হয়ে চলেছে। ফলে মানুষের মধ্যে এই যে ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন, এই সমস্তের সঙ্গে সঙ্গে একটা প্রশ্ন আমি রিসেন্টলি অন্তত 50 জনের কাছ থেকে শুনতে পেয়েছি, যে পারপাস অফ মাই লাইফ, যে আমরা কি করতে চাইছি, কিসের জন্য আমার এই পৃথিবীতে জন্ম, কেন আমাকে ঈশ্বর পৃথিবীতে পাঠিয়েছেন। এই প্রশ্নের উত্তর যখন আমরা খোঁজার চেষ্টা করি তখন কিন্তু বিভিন্ন কানেক্টিভিটি আমরা দেখতে পাই, এবং তার মধ্যে একটা সিম্পল এক্সাম্পল হচ্ছে পিতৃদোষ। তো আমরা সহজ সরলভাবে বলতে পারি যে আমাদের পূর্বজন্মের কিছু নেগেটিভ প্রারব্ধ বা আমাদের পূর্বপুরুষদের কিছু কুকর্ম বা ভুল কাজ, তার ইম্প্যাক্ট যেটা আমাকে ফেস করতে হচ্ছে সেটা হচ্ছে আমার পিতৃদোষ। এর একটা ইম্প্যাক্ট আমরা পাই আমাদের জন্মকুণ্ডলিতে, অ্যাক্টিভিটিসের মধ্যে আমরা এই পিতৃদোষকে পেয়ে থাকি। স্যার, তাহলে আমরা বলতেই পারি যে পিতৃদোষের সাথে অ্যাকচুয়ালি আমাদের পূর্বজন্মের কিছু কানেকশন আছে। পিতৃদোষের সঙ্গে দুটো কানেকশন আমরা পাই। একটা হচ্ছে প্রারব্ধ কর্মফল, সেটা আমাদের এই পিতৃদোষের সঙ্গে কানেক্টেড হয়। পিতৃদোষ এই হিসেবে আমরা ট্রিট করতে পারি যে পূর্ব জন্মে আমার যে অবস্থা ছিল সেখান থেকে এই জন্মের অবস্থা, সেখানে আমরা কানেক্ট করতে পারি আমাদের পূর্বজন্মকে। এছাড়াও আমাদের পূর্বপুরুষদের ক্রিয়াকলাপের ফল, সেটাও কিন্তু পিতৃদোষের মধ্যে কানেক্টেড। স্যার, এই পিতৃদোষ যেটা বলছেন এটা কি খুবই মারাত্মক, মানে এটার এফেক্টটা কি, এটাতে কি খুব ভয়ের কিছু আছে? দেখো, পিতৃদোষ হচ্ছে একটা অদ্ভুত দুর্ভাগ্য। বহু ক্ষেত্রে আমরা দেখি শিশু বা ছোট ছেলেমেয়েরা তারা প্রচুর পরিশ্রম করছে, প্রচুর খাটাখাটুনি করছে, কিন্তু একটা জায়গায় এসে এই খাটাখাটুনিটা যেন পুরোটাই ব্যর্থ হয়ে যাচ্ছে। তাদের এই কর্ম বা তাদের এই প্রচেষ্টা, সেটা দেখা যাচ্ছে পুরোটাই কোনো কাজে লাগছে না। প্রচুর পড়ছে, পরীক্ষার সময় গিয়ে তারা ঠিকঠাক আনসার লিখতে পারছে না, পরীক্ষার হলে গিয়ে তারা ভুলে যাচ্ছে, চাকরির ইন্টারভিউ দিচ্ছে, বেস্ট ইন্টারভিউ দিচ্ছে, দেওয়ার পরে দেখতে পাওয়া যাচ্ছে যে ইন্টারভিউতে তারা ফেল করছে, তারা ব্যর্থ হচ্ছে। কোনো একটা সংসার, সেখানে কোনো অশান্তির কারণ নেই, একটা অদ্ভুত ঘটনা, যে ঘটনা হয়তো একটা ফোন এলো, একটা সিম্পল ফোন এলো আর ফোনটা কেটে গেল, তখনই মনের মধ্যে প্রশ্ন জাগলো যে কে ফোনটা করেছে। হাজব্যান্ড ওয়াইফ কথা বলছিল, একটা ফোন এলো, কারুর মনের মধ্যে প্রশ্ন আসলো যে কার ফোন এটা। ফোন উল্টে করা হলো, কিন্তু উল্টো দিকের লোকটা আর ফোন ধরছে না, কিংবা কানেকশন পাওয়া যাচ্ছে না। কে ফোন করলো, এই করতে করতে একটা বড় অশান্তি তৈরি হয়ে গেল। এই যে আনওয়ান্টেড ডিস্টারবেন্সেস, যেগুলো একদমই অপ্রত্যাশিত, যেগুলো হওয়ার কোনো কারণ নেই, যেগুলোকে আমরা জাস্ট দুর্ভাগ্য বলতে পারি, এগুলোই হলো মূলত পিতৃদোষের রেজাল্ট বা ইম্প্যাক্ট। এবং লাইক অ্যান ইরিটেশন, সব সময় ডিস্টারবেন্স চলছে, কিছুতেই শান্তি নেই, কিছুতেই স্বস্তি নেই, সব সময় একটা অস্থির অবস্থা। এটাই হলো মূলত পিতৃদোষের ইম্প্যাক্ট। স্যার, এইরকম ঘটনা তো আমরা প্রায়শই শুনে থাকি, তো আমরা কিভাবে বুঝবো যে সেই মানুষটার জন্মকুণ্ডলিতে পিতৃদোষের উপস্থিতি আছে কি নেই? দেখো, এইখানে আমরা পিতৃদোষকে দুটো ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে পূর্বপুরুষ বা আমাদের পিতৃপুরুষদের সৃষ্টি করা কর্মের ফল, যেটা আমাকে ফেস করতে হচ্ছে, আর আরেকটা ভাগে আমরা রেখেছি আমারই পূর্বজন্মের কর্মফল, যেটা আমাকে ফেস করতে হচ্ছে, বা পূর্বজন্মে কিছু কানেক্টেড অপকর্ম বা কিছু কুকর্ম, তার ইম্প্যাক্ট সেটা আমাকে ফেস করতে হচ্ছে। তো এই ক্ষেত্রে আমরা যদি প্রথমটাকে ধরি, অর্থাৎ আমার পিতৃপুরুষের ক্রিয়াকলাপের ফল, তো আমার বংশ এইটা কানেক্টেড হচ্ছে দুটো বিষয়ের সঙ্গে। তার মধ্যে প্রথমটা হচ্ছে আমার জন্মকুণ্ডলিতে সূর্য, আর দ্বিতীয় বিষয়টি হলো আমার 9th হাউস। তো যদি সূর্য কোনোভাবে অ্যাপ্লিকেটেড হয়, যদি সূর্য কোনোভাবে পীড়িত হয়, সূর্য দুস্থানগত হয়, সূর্যর সঙ্গে রাহুর কানেকশন হয়, সূর্য শনি কানেক্টেড হয়, সেই ক্ষেত্রে এই পিতৃদোষের সম্ভাবনা তৈরি হয়। দ্বিতীয়ত 9th হাউস, 9 নম্বর ঘর, সেটা যদি মারাত্মকভাবে অ্যাপ্লিকেটেড হয়, হয়তো দেখলাম
হয়তো আমরা দেখলাম আবার 9 নম্বর ঘরে কেতু বসে রয়েছে, সেই ক্ষেত্রে রহস্যময় কোনো কার্য আমার পূর্বপুরুষের দ্বারা হয়েছিল, বা পূর্বপুরুষ কোনো রহস্যময় এমন কাজের সঙ্গে যুক্ত ছিলেন যেটার ইম্প্যাক্ট নেগেটিভ। ধরো আমার নবমভাবে কেতু রয়েছে এবং কেতু রয়েছে মঙ্গলের নক্ষত্র ধনিষ্ঠায়, বা কেতু রয়েছে কৃতিকা নক্ষত্রে। সেই ক্ষেত্রে আমার কোনো পূর্বপুরুষ তিনি হয়তো কোনো ভালো জায়গায় ছিলেন, বা তিনি কোনো ক্ষমতাশালী ব্যক্তিত্ব ছিলেন, তিনি কোনো হত্যার সঙ্গে কানেক্টেড ছিলেন, বা তার কারণে কোনো হত্যা বা কোনো বিচ্ছেদ বা কোনো ছেদ বা কোনো বিভাজন এইটা হয়েছিল। তো এর ইম্প্যাক্ট আমার জীবনে আসবে। এই যে নবমভাবে কেতু মঙ্গলের নক্ষত্রে বা রবির নক্ষত্র কৃতিকায় রয়েছে, এর এফেক্টে কিন্তু আমার পরিবারের মধ্যে বিচ্ছিন্নতা আসতে দেখতে পাওয়া যাবে। এই প্রসঙ্গে আমরা তাহলে আরেকটা জিনিস একটা স্যারের থেকে জেনে নেব। আমার মনে হয় আমার মতন আমাদের দর্শক বন্ধুদেরও এই প্রশ্নটা মনের মধ্যে জেগেইছে যে এই যে কনজাংশনটা আপনি বললেন স্যার, রবি এবং রাহুর কনজাংশনটা, এটা কি শুধু নবম ঘরে উপস্থিত হলে পরেই পিতৃদোষ শো করবে, নাকি 8th হাউসে বা 7th হাউসে যদি কারোর থাকে তাহলেও সেক্ষেত্রে একই প্রভাব? দেখো, পিতৃদোষ এই বিষয়টা হচ্ছে আমাদের পূর্বপুরুষদের সঙ্গে কানেক্টেড অথবা আমার পূর্বজন্মের সঙ্গে কানেক্টেড। তো এই ক্ষেত্রে আমার যে ঘরগুলো 9th হাউসের সঙ্গে অ্যাসোসিয়েটেড হচ্ছে, প্রত্যেকটা ঘরই পিতৃদোষ সৃষ্টি করতে পারে। যেমন ধরো কারোর অষ্টমে রবি রয়েছে এবং সেই রবির নক্ষত্র অধিপতি দ্বাদশে রয়েছে। তো ফলে এই মানুষটার জীবনে এমন কোনো ইভেন্ট হয়েছিল, বা এই মানুষটার পূর্বপুরুষের দ্বারা এমন কোনো ইভেন্ট হয়েছিল যে সে তার কোনো সাহায্য করেছিল, এমন কোনো ব্যক্তিকে নিজের থেকে দূরে করে দিয়েছিল, বা এমন কোনো কাজ করেছিল বা তার বাবা মাকে নিজের থেকে দূরে সরিয়ে দিয়েছিল। এই রকম কোনো ইভেন্ট ঘটতে পারে। ধরো কারোর নবম ভাবটা কোনোভাবেই অ্যাফ্লিক্টেড নয়, কিন্তু শনি তার নবম ভাবকে দৃষ্টি দিচ্ছে। তাহলে নবম ভাব হলো পিতা, আর শনি হচ্ছে এই ধরনের মূল দোষের কারক। তাহলে যখন শনি নবম ভাবকে দৃষ্টি দিচ্ছে, বা নবম ভাবে রবি রয়েছে, শনি তার উপরে দৃষ্টি দিচ্ছে, এবং রবির নক্ষত্র অধিপতি অষ্টমে রয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু 7, 8, 9 এই তিনটে ভাবকে কানেক্টেড করে পিতৃদোষ সৃষ্টি হলো। ফলে এই পিতৃদোষের ক্ষেত্রে কিন্তু একটা ভালো রকম জটিলতা সৃষ্টি হলো। এই বিষয়টা পরিষ্কার হতে হবে যে পিতৃদোষ ব্যাপারটা কিন্তু সিম্পল নয়। এই ব্যাপারটা বহু জায়গা থেকে বহুভাবেই কানেক্টেড হতে পারে, এবং পিতৃদোষের এই উৎস বা আমাদের জীবনের যে এই বিভিন্ন রকম দুর্ভাগ্যের সূত্রপাত, এইটা বিভিন্ন দিক থেকে আসতে পারে। ব্যাপারটা বহু ঘর, ইনফ্যাক্ট লগ্ন, সেটাও পিতৃদোষের সঙ্গে কানেক্টেড হতে পারে। যেমন ধরো কোনো একজন মানুষের লগ্নে রাহু রয়েছে আর সপ্তমে শনি কেতু রয়েছে, কনফার্ম পিতৃদোষ। এখান থেকে কিন্তু কোনো তার মুক্তি নেই, তার জীবনে বাধা বিপত্তি অস্থিরতা এটা থাকবেই। এই মানুষটার জন্মকুণ্ডলিতে যে দোষ তৈরি হয়েছে, এটা একে বাড়ি থেকে দূরে নিয়ে যেতে চাইবে, একে এর সাংসারিক জীবন থেকে একাকিত্বের দিকে নিয়ে যেতে চাইবে। এবার যদি জোর করে এই মানুষটা চেষ্টা করে যে আমি সংসারেই থাকবো, আমি বিয়ে টিয়ে করে সুখে সংসার করব, তাহলে প্রতিদিন এই মানুষটাকে ফেস করতে হবে কঠিন সমস্যা। রাহুর দৃষ্টি রয়েছে নবমে, অন্যদিকে শনির দৃষ্টিও রয়েছে নবমে, ফলে নবম ভাবটা টোটালি অ্যাফ্লিক্টেড, সলিড পিতৃদোষ তৈরি হলো। তাহলে অ্যাসোসিয়েটেড হাউস হলো 3টে, লগ্ন, সপ্তম এবং নবম। এর সঙ্গে সঙ্গে নক্ষত্রগুলো কানেক্টেড হতে পারে। ফলে পিতৃদোষের উৎস কিন্তু বিভিন্ন ঘর থেকে সৃষ্টি হতে পারে। এরপরে তুমি যদি বলো যে 8 নম্বর ঘর কিভাবে সৃষ্টি করতে পারে পিতৃদোষ, তো 8 নম্বর ঘরটা হচ্ছে 9 নম্বর ঘরের দ্বাদশ, মানে 9 নম্বর ঘরটার যে ড্রেনেজ হচ্ছে, ড্যামেজ হচ্ছে, সেটা 8 নম্বর ঘর হচ্ছে তার উৎস। ফলে 8 নম্বর ঘরে যদি কোনো নেগেটিভ প্ল্যানেটস থাকে, তারা 9 নম্বর ঘরটাকে ড্যামেজ করতে পারে। 9 নম্বর ঘরটা ড্যামেজ হয়ে রয়েছে, পীড়িত হয়ে রয়েছে, 8 নম্বর ঘরে কোনো অশুভ গ্রহ বসে রয়েছে, সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে দ্রুত নবম ভাবটা ক্ষতিগ্রস্ত হবে। ফলে ভাগ্যহানি বা পিতৃদোষের প্রভাব সেটা চরমভাবে পড়তে দেখতে পাওয়া যাবে এই মানুষটার জীবনে। আর এই দোষ থেকে বেরিয়ে আসা এটা কিন্তু খুব একটা ইজি নয়। এটা বেরিয়ে আসার রাস্তা কিন্তু গুড কর্মা। অন্যান্য রেমিডি দিয়ে অন্যান্য সমস্যাকে আমরা কন্ট্রোল করতে পারি, কিন্তু পিতৃদোষের ক্ষেত্রে রেমিডি কিন্তু গুড কর্মা। এখানে কিন্তু জেমস্টোন বা অন্যান্য রেমিডি সেগুলো খুব একটা যে কার্যকরী হবে তা কিন্তু নয়। স্যার যেরকম বললেন আপনি, অ্যাকচুয়ালি আমার নিজের জন্মকুণ্ডলিতেও আমার অষ্টম ঘরে রবি এবং রাহু কনজাংক্টেড হয়ে আছে। তো সেক্ষেত্রে আমারও এই সমস্যাগুলো ফেস করতে হয়, বাবার সাথে মতের অমিল হওয়া, এছাড়া জীবনের সমস্ত কার্যে বাধাপ্রাপ্ত হওয়া।
দেখো, রবি রাহু কানেক্টেড মানেই পিতৃদোষ, সেটা নবম ভাবে হোক, অষ্টম ভাবে হোক, সপ্তম ভাবে হোক, পঞ্চম ভাবে হোক, যেখানেই হোক। রবি হচ্ছে পিতৃকারক গ্রহ, সে যখনই পীড়িত তখন আমাদের ধরে নিতে হবে যে এখানে কিছুটা হলেও পিতৃদোষ রয়েছে। এর ইম্প্যাক্ট বিভিন্নভাবে আসতে পারে, বারবার বাবার সঙ্গে মতের অমিল, অথবা বাবার শরীর খারাপ। তো আমি তো এখানে বলবো যে বাবার সঙ্গে মতের অমিল হোক, কিন্তু বাবা যেন বেশ সুস্থ থাকুন, বা সমস্যাগুলো যেন অন্যভাবে আসুক। যে বাবার সঙ্গে মতের অমিল, বাবার সঙ্গে ঝগড়া, কিছু একটা ডিমান্ড করলাম, বাবা উল্টে বকে দিলেন, যে মনে হচ্ছে আমার বাবা আমাকে একটু কম ভালোবাসেন, কিন্তু অন্যদের বাবারা যেন তাদেরকে একটু বেশি ভালোবাসেন। এই ফিলিংসটা খুব ভালো, এটাতে আমি বলবো যে এটা ভালো, এটাতে অন্য কোনো রকম নেগেটিভিটি আসছে না। কিন্তু এরকম যদি হয় বাবার শরীর খারাপ হয়ে যাচ্ছে, ক্রমাগত সাকসেসের অভাব, চেষ্টা করছি এগিয়ে যাবার কিন্তু কিছুতেই এগোতে পারছি না, এগুলো হচ্ছে একটু বেশি নেগেটিভ ইম্প্যাক্ট। তো তুমি যেটা বললে যে তোমার ক্ষেত্রে এরকম প্রবলেম বারবার আসছে, বা তুমি এগোবার চেষ্টা করছো কিন্তু সে কোনো না কোনোভাবে বাধা ব্যর্থতা আসছে, তো এই জায়গাগুলো তো অবশ্যই ডিফিকাল্ট এগুলোকে ওভারকাম করা। কিন্তু এখানেও তুমি কিছু গুড কর্মার মাধ্যমে এই দোষকে খণ্ডন করতে পারো। এবার কথা হচ্ছে তুমি কি করতে পারো। তাহলে বাবাকে অতিরিক্ত ভালোবাসা, মোটামুটি বাবার প্রত্যেকটা কথা শোনা, বাবাকে মেনে চলা, এবং তার শরীর স্বাস্থ্যের দিকে একটু বেশি খেয়াল রাখা, এই কাজকর্মগুলো করলেই কিন্তু মোটামুটি পিতৃদোষ থেকে তুমি নিষ্কৃতি পেতে শুরু করবে, আর বুঝতে পারবে যে সিস্টেমটা তোমার ফরে যেতে শুরু করেছে। স্যার, তাহলে পিতৃদোষের ক্ষেত্রে যেটা আপনি বললেন প্রতিকারের কথা, তো প্রতিকার কি শুধুমাত্র বাবার দিক থেকেই কিছু করতে হবে, নাকি অন্য কোনোভাবেও আমরা এই রেমেডিটা করতে পারি? দেখো, পিতৃদোষের উৎস এইটা যদি রবির সঙ্গে কানেক্টেড হয়, তাহলে আমরা বাবাকেই যত্ন আত্তি করবার চেষ্টা করব, তার প্রতিকারের উৎস আমরা বাবার দিক থেকে খোঁজার চেষ্টা করব। কিন্তু যদি এটা 9th হাউস থেকে হয়, 9 নম্বর ঘরটা পীড়িত রয়েছে, সেই ক্ষেত্রে আমরা কিন্তু বংশের মানমর্যাদা বাড়াবার জন্য কিছু করতে পারি। উচ্চ বিদ্যায় মনোনিবেশ করলে অনেক সময় পিতৃদোষের প্রতিকার হতে দেখতে পাওয়া যায়। কোনো কোনো সময় আমরা দেখতে পাই গুরুর যত্ন করলে পরে পিতৃদোষের প্রতিকার হতে দেখতে পাওয়া যায়। প্রপার দীক্ষা, প্রপার সিস্টেমে দীক্ষা, নাম জপ তপ ধ্যান মেডিটেশন, এর মাধ্যমেও পিতৃদোষের প্রতিকার করা সম্ভব। এবং বেশ কিছু সাধারণ মন্ত্র আছে যেগুলো চ্যান্টিং করলে আমরা পিতৃদোষের প্রতিকার করতে পারি, বা পিতৃদোষের এই কুপ্রভাব থেকে ধীরে ধীরে নিজেদেরকে মুক্ত করতে পারি। এখনও অবধি আমরা শুনে যা জানলাম, এই দোষটা প্রতিকার তো অবশ্যই আছে, এবং সেটা কিভাবে করা পসিবল স্যার বললেনও। এবং আমরা আরেকটু জেনে নিতে চাই যে কী কী উপায় অবলম্বন করে আমরা এই প্রতিকারটা করতে পারি। দেখো, আমি বিভিন্ন জায়গায় দেখেছি যে মানুষের এই যে পিতৃদোষ, তার প্রতিকারটা খুব একটা কঠিন নয়। এই পিতৃদোষের ইম্প্যাক্ট আমাদের জীবনে আসার যে মাধ্যম, সেটা হচ্ছে গ্রহ অবস্থান, গ্রহরা কিভাবে রয়েছে, গ্রহদের বিন্যাস, এই বিষয়গুলির মাধ্যমেই আমাদের জীবনে নেগেটিভ ইম্প্যাক্টগুলো পড়ে। তাহলে মানুষ যদি সিম্পল পিতৃদোষের একটা সরল প্রতিকার করতে চান, তাহলে 9টা গ্রহের কমন প্রতিকার করা যেতে পারে। 9টা গ্রহের কমন প্রতিকার মানে একদম সিম্পল, নবগ্রহ স্তোত্র পাঠ করব। এছাড়াও দান বা অন্যান্য বিষয় তো রয়েছেই, কিন্তু আমি পার্সোনালি আমার যারা ক্লায়েন্টস রয়েছেন তাদের মধ্যে কেউ আসেন পিতৃদোষের সিম্পল প্রভাব রয়েছে, কারোর ক্ষেত্রে পিতৃদোষের প্রভাব ভীষণ জটিল। যেমন 96-এ আমরা দেখতে পাই যে শনি কেতু, তার সপ্তমে রাহু, কোনো কোনো সময় শনি কেতু রাহু মঙ্গল কম্বিনেশন রয়েছে, তার উপরে কোনো বৃহস্পতির পজিটিভ দৃষ্টি নেই, এই কম্বিনেশনগুলো আমরা দেখতে পাই। আবার যেমন 1979-এ রাহু, বৃহস্পতি, শনি, মঙ্গল এরা সিংহ রাশির আশেপাশেই অবস্থান করেছিল। এই যে টাফ টাফ কম্বিনেশনগুলো আমরা দেখতে পাই, যেগুলো হচ্ছে গিয়ে সত্যি সত্যি কঠিন জটিল পিতৃদোষ, এদের ক্ষেত্রে কিন্তু কেবলমাত্র নবগ্রহ স্তোত্রে কাজ হবে না। সেই ক্ষেত্রে কিছু দান, কিছু তর্পণ এগুলি করা যেতে পারে, পিতৃপুরুষের জন্য পুজো পাঠ করা যেতে পারে, কিছু বিশেষ মন্ত্র আছে সেগুলোর সাহায্যে পিতৃদোষের খণ্ডনের চেষ্টা করা যেতে পারে। তবে বিষয়টা কিন্তু খেয়াল রাখতে হবে, এই দোষ খণ্ডন কঠিন নয়, দোষ খণ্ডন সহজও নয়। এটা করতে হবে নিজেকে, কোনো রকম বাহ্যিক রেমেডি পিতৃদোষের খণ্ডন করবে না। পিতৃদোষের খণ্ডন করবার জন্য এখানে কিন্তু নিজেকেই প্রচেষ্টা করতে হবে। পিতৃপুরুষের বন্দনা, পূর্বপুরুষের যত্ন এবং নিজের আত্মার শুদ্ধিকরণের চেষ্টা, এটা যদি আমরা করতে পারি, তাহলে
এই পিতৃদোষের খণ্ডনের কিছুটা রাস্তা বেরিয়ে আসবে। এবং আমাদের জীবনে যে বাধা, প্রতি মুহূর্তে বাধা, কাজকর্ম করতে যাচ্ছি সেখানে বাধা। এর মধ্যে একদিন আমি দুর্গাপুর গিয়েছিলাম, তো দুর্গাপুর গিয়ে ফিরে আসছি, বেশ সুন্দর নিজের গাড়িতে করে ফিরে আসছি, একই দিনে 3বার অ্যাক্সিডেন্ট। ড্রাইভার একটু জোরে গাড়ি চালাচ্ছিল ঠিকঠাকই, কিন্তু সে জোরেই চালায়, কিন্তু এই যে একই দিনে 3বার উৎপাত, তিনবার একই গাড়িতে একই দিনে অ্যাক্সিডেন্ট, এইটা সম্পূর্ণ দুর্ভাগ্য, এটা সম্পূর্ণ ঐশ্বরিক একটা ক্ষতিকারক সংকেত। তো এই রকম বিষয়গুলোর যে প্রতিকার, এইটা কিন্তু পিতৃদোষের একটা পার্ট, এবং এর প্রতিকারটা নিজেকেই করতে হবে। এর জন্য জপ তপ ধ্যান ইত্যাদি করা যেতে পারে, নবগ্রহ স্তোত্র পাঠ এটা তো করতেই হবে, তার সঙ্গে আরও বেশ কিছু মন্ত্র এগুলো রয়েছে। যেটা আপনি বললেন স্যার, এইমাত্র আমাদের সাথে শেয়ার করলেন, যেটা ঘটনাটা শুনে আমি ভীষণই অবাক হলাম যে একই দিনে 3টে অ্যাক্সিডেন্ট, মানে এটা তো স্যার খুবই ভয়ানক একটা ঘটনা। তো এরকম যদি আমরা জাস্ট ট্রমার মধ্যে চলে গেছিলাম। আমরা ওই গাড়িতে 3জন ছিলাম, 3টে মানুষ আমরা রিয়েলি ট্রমার মধ্যে চলে গিয়েছিলাম যে আরও কি ভয়ঙ্কর হতে চলেছে। তো আমি নিজে বারবার ট্রানজিট কুণ্ডলী দেখছি, দেখে আমি মেলাবার চেষ্টা করছি আর কি হতে পারে। আর একটা অদ্ভুত জিনিস তোমাকে বলি, এটা আমি ফেসবুকেও শেয়ার করেছিলাম। ওই দিন বিকেলবেলা হঠাৎ আমি আমার যে মোবাইলে আমরা ইউনিভার্স আমাদেরকে তো বিভিন্ন রকম সংকেত দেয়, তো সেরকম একটা সংকেত আমি মোবাইলে দেখতে পেয়েছিলাম। তো মোবাইলটা যেই মাত্র আমরা স্ক্রিন লকটাকে অন করতে গেছিলাম, হঠাৎ দেখি 444 4:44 বিকেলবেলা। এই 4:04 দেখি আমার মাথার মধ্যে একটা খটকা জাগলো যে এটা হয়তো একটা অশুভ সংকেত। ইনফ্যাক্ট আমি অভ্রকে বললাম যে 444 এরকম একটা সংকেত দেখা গেছে, তুমি কিন্তু একদম আস্তে চালিও। তো অভ্র সেটা মানলো, এগ্রি করলো যে ঠিক আছে আমি আস্তে আস্তে চালাবো। স্পিডও যে বিরাট বেশি ছিল এরকম নয়, কিন্তু ওই দিনকে আমাদের 3বার অ্যাক্সিডেন্টের সম্মুখীন হলাম। প্রথমবার আমাদের টায়ার পাংচার হলো, অদ্ভুতভাবে পাংচার বলবো না, টায়ারটা বাস্ট করলো। একটা বড় পাথরের সঙ্গে ধাক্কা খেলাম, টায়ারটা বাস্ট করলো। পাংচারটা কোনো বড় ব্যাপার নয়, পাংচার হতেই পারে, কিন্তু টায়ারটা বাস্ট করলো। সেকেন্ড, আমরা একটা হনুমানের সঙ্গে ধাক্কা খেলাম। একটা হনুমান, আমি জেনারেলি পশু পাখিকে ভালোবাসি, ওদেরকে খাওয়াবার চেষ্টা করি, ভালো রাখার চেষ্টা করি, প্রকৃতিকে ভালোবাসি আমি, কিন্তু হঠাৎ করে একটা হনুমান এমনভাবে এসে পড়লো যে আমাদের গাড়ির সামনের দিকটা পুরো তুবড়ে গেল। পেছন থেকে ঝাঁকে ঝাঁকে ট্রাক আসছে, বড় অ্যাক্সিডেন্ট হতে পারত। ঈশ্বরের পরম আশীর্বাদে বেঁচে গেলাম। আমার অভ্র, আমাদের দুজনেরই অ্যাক্সিডেন্টাল কম্বিনেশন চলছিল, তো সেই ক্ষেত্রে এটা আমরা বাঁচলাম। থার্ড টাইম আমাদের গাড়ির বনেটটা হঠাৎ সোজা হয়ে আমাদের কাচের উপরে এসে পড়লো। এইবারেও বড় অ্যাক্সিডেন্ট হতে পারত, কিন্তু ঈশ্বরের পরম আশীর্বাদে সেটা হলো না। সেবারেও আমরা মোটামুটি রক্ষা পেলাম। যেটা স্যার আপনি বললেন এইমাত্র, শুনেই আমার ভীষণ গায়ে কাটা দিচ্ছে। খুবই ভয়ানক একটা ঘটনা ঘটেছে আপনার সাথে। স্যার এরকম যদি আরও কিছু আপনি আমাদের দর্শকদের সাথে একটু শেয়ার করেন। এরকম আরেকটা এক্সাম্পল দিই। আমারই পরিচিত এক ভদ্রলোক, আমার ক্লায়েন্ট, তার চাকরি খুব সুন্দর চলছে। হঠাৎ করে তিনি জানতে পারলেন যে চাকরির ক্ষেত্রে কিছু একটা প্রবলেম হতে চলেছে। এই চাকরির ক্ষেত্রে প্রবলেম হতে চলেছে, এটা একটা টেনশন। তিনি বাড়িতে ফিরে গেলেন। এবার বাড়িতে যারা ফোন এসেছিল, বাড়িতে সেই ফোনে উনি বললেন যে বাড়িতে কিছু একটা সমস্যা হয়েছে, তুমি আসো। বাড়িতে উনি বেরোলেন, রাস্তার মাঝখানে ফোন আসলো যে বাড়িতে তুমি এসো না, তুমি চলে এসো একটা হসপিটালে। তো সেই ভদ্রলোক হসপিটালের দিকে গেলেন। তখন তার মনের মধ্যে দামামা চলছে। হসপিটালে গিয়ে তিনি জানতে পারলেন যে বাড়িতে গ্যাস স্টোভ বাস্ট করেছে, এবং গ্যাস স্টোভ বাস্ট করাতে তার গিয়ে ওয়াইফের সামনের দিকটা পুড়ে গিয়েছে। তো এই অবস্থায় উনি ওয়াইফকে হসপিটালাইজ করানোর এই সমস্ত কিছু করলেন। তো মিসেসকে হসপিটালাইজ করে তিনি বাড়ির দিকে যাত্রা শুরু করলেন, বা ছেলে ছিল সঙ্গে। ছেলেকে নিয়ে বাইকে করে তিনি বাড়ি ফিরছেন, এবং বাড়িতে ফিরতে ফিরতে সেইখানে বাইকে যাওয়ার পথে একটা অ্যাক্সিডেন্ট। সেখানে ছেলে উল্টে পড়ে, ছেলের পায়ে চোট লাগলো, ছেলের বাঁ পাটা ভেঙে গেল। তাও ছেলেকে নিয়ে গিয়ে আবার সেই হসপিটালেই গেলেন। ছেলেকে এমার্জেন্সিতে রেখে দেখে টেকে আবার বাইক ওখানে রেখে গাড়ি করে ব্যাক করলেন। বাড়িতে ফিরে এসে ছেলেকে পরের দিনকে প্লাস্টার করা হলো। এদিকে পরের দিন প্লাস্টার করবার পরে, তারপরে জাস্ট প্লাস্টার কমপ্লিট হয়েছে, উনি ফিরছেন, এমন সময় খবর এলো যে ওনাকে চাকরির থেকে বরখাস্ত করা হয়েছে। এবার ভদ্রলোকের পড়লো মাথায় হাত। একদিকে ওয়াইফ হসপিটালাইজড, বিরাট খরচা, এদিকে ছেলে মোটামুটি বড়, সে যত্নআত্তিগুলো করতে পারত, সেই ছেলে অসুস্থ, আর তার মধ্যে সবচেয়ে বড় অর্থের যে যোগান সেটা বন্ধ হয়ে গেল। এই যে কমপ্লিকেটেড সিচুয়েশন, এইটার উৎস হচ্ছে পিতৃদোষ। এবং এই পিতৃদোষ যদি জন্মকুণ্ডলিতে থাকে,
তাহলে কন্টিনিউয়াস রেমেডি, কন্টিনিউয়াস প্রতিকার সেটা আমাদেরকে করতে হবে। দীক্ষামন্ত্র জপ করা যেতে পারে, পিতার সেবা যত্ন সেটা করা যেতে পারে, তার সঙ্গে সঙ্গে গুরুমন্ত্র জপ করা যেতে পারে, নবগ্রহ স্তোত্র তো পাঠ করতেই হবে। এছাড়া সূর্যদেবের আরাধনা, রবি বা সূর্য তার বিশেষ পুজো পাঠ, সূর্য অভিষেক, এই বিষয়গুলো করা যেতে পারে। এর ফলে আমরা এই পিতৃদোষ থেকে নিজেদেরকে ফ্রি করতে পারবো এবং এর যে হিউজ নেগেটিভিটি সেখান থেকে আমরা কিন্তু বেরিয়ে আসতে পারব। তাহলে স্যার আপনি যেরকম বললেন সমস্ত ঘটনাগুলো শুনে আমি এটা বুঝলাম যে সেক্ষেত্রে আমি বলতেই পারি যদি কারোর হঠাৎ কোনো আকস্মিক দুর্ঘটনা ঘটে তার সাথে কি পিতৃদোষ কোনোভাবে রিলেটেড? কিন্তু যখন অনেকগুলো বিষয় কোনো একটা মানুষকে চেপে ধরে তখন জড়িয়ে পড়ে মানুষ, কোনো সমস্যার পর সমস্যা, তারপর সমস্যা, মানে কোনোভাবেই শ্বাস ফেলা যাচ্ছে না, কোনোভাবেই আলোর সন্ধান পাওয়া যাচ্ছে না, জীবন যেন ক্রমাগত অন্ধকারের বেড়াজালে জড়িয়ে পড়ছে। এই বিষয়টা হচ্ছে পিতৃদোষের ফল এবং ইম্প্যাক্ট। এই ব্যাপারটা আমাদেরকে খেয়াল রাখতে হবে এবং যদি এরকম বিষয় আমরা দেখতে পাই সেই ক্ষেত্রে আমরা বলবো যে পিতৃদোষের প্রভাব রয়েছে, যেটা আমাদের জন্মকুণ্ডলিতে এই গ্রহ অবস্থানগুলোর মাধ্যমে আমরা দেখতে পাবো। পিতৃদোষের এই যে বিষয়টা, এই বিষয়টি কিন্তু আমাদের দুর্ভাগ্য হিসেবে আমরা ট্রিট করি, বর্তমান জন্মের জন্য এটা অবশ্যই দুর্ভাগ্য, কিন্তু শাস্ত্র বলছে যে এটা পূর্বজন্ম বা পূর্বপুরুষের কর্মের যে দায় আমার উপরে অর্পিত হয়েছে সেইটার সংশোধন করবার একটা সুযোগ। আমাদের জন্মের উদ্দেশ্য হচ্ছে সমস্ত কর্ম বা পাপের ফলগুলোকে ভোগ করে আলটিমেটলি আত্মাকে পরমাত্মার দিকে এগিয়ে নিয়ে যাওয়া, মোক্ষের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। আত্মা তো অবিনশ্বর, আত্মা যেমন পরমাত্মা থেকে সৃষ্টি হন তেমনি পরমাত্মাতেই তিনি বিলীন হবেন। এবার এই পরমাত্মা থেকে আত্মার সৃষ্টি আর পরমাত্মায় আত্মার বিলীন হওয়া, এই দুটোর মাঝখানে বেশ কতগুলো জন্ম, বেশ কিছু বন্ধন আমাদের অতিক্রম করতে হয়। এরই মধ্যে আমরা বেশ কিছু যোনি অতিক্রম করি, আমাদের কিছু কর্মফল অর্জিত হয়। এই কর্মফলের সংশোধন সেটাই আমাদের এই পিতৃদোষের মাধ্যমে করতে হয়। এবার যদি আমরা পিতৃদোষ খণ্ডন করি কোনো ব্যবস্থার মাধ্যমে, তাহলে সেটা যেন সবসময় পজিটিভ হয় এবং শুভ কর্মের মাধ্যমে হয়। এই শুভ কর্মের মধ্যে কিন্তু ধ্যান জপকেও ধরা হয়েছে। তাহলে এই জপ আমরা কোন মন্ত্রের মাধ্যমে করব, এটাই তোমার এখনকার প্রশ্ন। তো আমরা তো একটা সহজ মন্ত্রের মাধ্যমে এই পিতৃদোষের খণ্ডনের চিন্তা করতে পারি। আমরা কিছু সরল মন্ত্র তোমার সাথে শেয়ার করি। প্রথম মন্ত্রটা হলো সূর্যের মন্ত্র, ওং ঘৃণী সূর্যায় নমঃ। ওং ঘৃণী সূর্যায় নমঃ। আমরা মন্ত্রটিকে পাঠ করব এইভাবে, ওং ঘৃণী সূর্যায় নমঃ। দ্বিতীয় মন্ত্র রয়েছে, এটি শ্রীকৃষ্ণের মন্ত্র, ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। আমরা পাঠ করব, ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। শনিদেব আমাদের কর্মাকে ইন্ডিকেট করেন, কর্মফল তিনি প্রদান করেন। শনিদেব, তাকে আমরা জাজমেন্টাল প্ল্যানেট বলে থাকি। ফলে শনিদেবের আরাধনা বা শনিদেবের চর্চা, তার মাধ্যমেও কিন্তু আমরা পিতৃদোষের কিছুটা খণ্ডনের চিন্তা করতে পারি। ওং শম শনিশ্চরায় নমঃ। ওং শম শনিশ্চরায় নমঃ। এই মন্ত্রের মাধ্যমেও আমরা পিতৃদোষের খণ্ডন করতে পারি। এছাড়াও প্রকৃতির সেবা, এটা পিতৃদোষ কাটানোর একটা বিরাট বড় উপায়। আমরা গাছ লাগাতে পারি, আমরা কাক, গরু ইত্যাদিকে ভোজন করাতে পারি, কুকুরকে ভোজন করাতে পারি, রাস্তাঘাট বা আশেপাশে কোনো অসুস্থ প্রাণীর সেবা করতে পারি। এই কাজকর্মগুলোও কিন্তু পিতৃদোষের খণ্ডন করবার ভীষণ ভীষণ ভালো উপায়। রাস্তায় গাছ মরে যাচ্ছে, তাকে কিছুটা জল দিলাম, কিংবা একটু সার কিনে নিয়ে গাছের গোড়াগুলোতে দিয়ে দিলাম। এই কাজকর্মগুলো যদি আমরা করি, অথবা আমরা প্রকৃতির যে কোনো রকম সাহায্য করবার চেষ্টা করি। ইনফ্যাক্ট কোনো একটা মানুষ বাজি ফাটাচ্ছে, প্রকৃতি দূষণ হচ্ছে, তাকেও যদি আমরা বলি যে বাজি ফাটিও না, পরিবেশ দূষণ হবে, সেখানেও কিন্তু আমরা প্রকৃতির আশীর্বাদ প্রাপ্ত হব। সেখানেও কিন্তু ধীরে ধীরে আমাদের পিতৃদোষের খণ্ডন হতে দেখতে পাওয়া যাবে। স্যার আমার আরেকটা কোয়েশ্চেন ছিল, সেটা হচ্ছে যে পিতৃদোষ কি ধরুন কোনো একটা পার্টিকুলার গ্রহের দশা অন্তর্দশা চলছে, যেরকম শনি বা রবি, এরকম কোনো পার্টিকুলার গ্রহের দশা অন্তর্দশাতেই কি আমরা এই ফলটা বেশি করে পাবো? এই ব্যাপারটা তো আমরা একটু আগেই ডিসকাস করেছি যে পিতৃদোষ বা যে কোনো দোষ
তার প্রভাব আমরা পাই গ্রহদের মাধ্যমে, আর গ্রহরা অ্যাক্টিভেটেড হয় তার নির্দিষ্ট দশায়। তাই পিতৃদোষের ফলও আমরা কিন্তু নির্দিষ্ট গ্রহ দশাতেই প্রাপ্ত হব। অর্থাৎ বিশেষ বিশেষ দশা, যেমন শনির দশা, রবির দশা, রাহুর অন্তর্দশা, কিংবা রবি যে গ্রহের নক্ষত্রে রয়েছে সেই গ্রহের দশা, এইরকম সময় আমরা পিতৃদোষের বেশি ইম্প্যাক্ট প্রাপ্ত হব। তাহলে আজ আমরা পিতৃদোষের বিষয় সম্পর্কে ডিটেলসে স্যারের থেকে জেনে নিলাম, এবং আমরা জানতে পারলাম কীভাবে আমরা এটাকে প্রতিকার করতে পারবো, এবং এই দশাটা অতটাও ভয়ঙ্কর নয় যতটা আমরা ভেবেছিলাম। স্যার সেটা আমাদের খুব ভালোভাবে বুঝিয়ে বললেন, এবং এর পরের দিন আমরা আরেকটা ইন্টারেস্টিং টপিক নিয়ে হাজির হব আপনাদের সামনে। আজকের আলোচনা তাহলে আমরা এখানেই শেষ করছি। পরের দিন দেখা হচ্ছে আবার আপনাদের সাথে। সবাইকে ধন্যবাদ জানাই। ভালো থাকুন, সুস্থ থাকুন। মাস্টার শ্রী আদিশক্তির আশীর্বাদে আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার, ভালো থাকুন সবাই।